আমার আলাদিন পর্ব সংখ্যা 14। দুইতলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলা জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো, আপনার মেয়েকে শুধু আমিই বিয়ে করব। বুঝেছেন চৌধুরী সাহেব? 2 বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মানসম্মানের কথা? আমার পার্টির ক্ষমতায় আছে, বুঝে নিন। তেরিবেরি করলে একেবারে গায়েব করে ফেলামো। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময়ে 2 বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছো কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটান অনুরাগকে থাপ্পড় দিতে বসল সে। আটকে উঠল সবাই। ইউ স্ক্রাউন্ডেল! নীরব খেকে উঠে বখতিয়ারকে পেছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য 2 ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্তের নুনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও শুধু জ্বালাতন করতে। সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ 5 টাকা দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসল বখতিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চাটল সে। তবে তার সুখ দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ করে পেছন থেকে একটা গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো, থুবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে কি তাকায়নি, তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তির একটা ঘুষি আছড়ে পড়ল। এতটাই জোরে যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ারের হাড় বুঝিয়ে নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আতকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছা লাইটের আলোয় প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারার জান্তব হিংস্রতা। ভ্রু পিয়ার্সিং চিকচিক করছে অশনির সংকেতের মতন। দণ্ডায়বান সাইবান আলাদিন। কোন শালা তুই? বখতিয়ার ব্যথায় কোকিয়ে চিৎকার করে উঠল, কল মি ড্যাডি। তীর্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করল। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী আর সবশেষে জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকল না। তিতলিদের বাড়ির পাশে নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চেলাকাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভুরকে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজ আর ইফটিজারের জন্য মারের উপর কোনো কথা নেই। আপনি সরুন আঙ্কেল। বখতিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি, সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত হেনে বসল ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গণ্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ ওরাও আর বসে রইল না। আশেপাশে যে যা পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো।
দস্তাদস্তির মাঝে বখতিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান, ঠিক তিতলির পায়ের সামনে। বান্দাকে উপর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চেলাখাট ধরে রেখে শাসালো, আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল, আম্মাজান আমাকে মাফ করে দেন, আমি আর জীবনেও আপনার দিকে কোনো নজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বখতিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, অপমানে টকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরো জোরে চেপে ধরল তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো নয়, আমিও দিতে জানি। আম্মাজান বলতে বাধ্য হলো বখতিয়ার। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মাজান আমাকে মাফ করে দিন। আম্মাজান আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চা হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেব। আমি আমি দুধ। শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বখতিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল, অনেকে আবার ভিডিও করেও রাখল। অবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে গেল, তখনই পেছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলাল। চেলাকাঠটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠুটে পড়ে রেখেছে। ভ্রুকুচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বখতিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব, দাঁত কিরমির করে উচ্চারণ করল বখতিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাতকানা, এখন দেখতে পাচ্ছিস না? আফনান নীরব একযুগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অব্দি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বখতিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে, অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, ভীষণ ভয় পেয়েছিলাম আমি। আব্বুকে যা ইচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না, শুধু একটি হাত মেয়েটির মাথায় রাখল। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে আমি কি বলে ধন্যবাদ দেব? বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরে বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জেলায় বাঁচি না আর, থানায় জিডিও করে রেখেছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো, প্রতিবেশীদের কেউ একজন বলল। তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চেলাকাঠ ফেলে দুহাতে উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতেও হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভিতরে যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে আসো। একেবারে নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকের সকালের নাস্তার টেবিল জুড়ে গুরু গম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব স্থির, রীতিমতো দমবন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AK আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সাইমার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য বললেও ভুল হবে না। কারোর সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেওয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আহমদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতে তিনি প্লেট দূরে ঠেলে দিয়ে
বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া ভ্রু কুচকে তাকালেন। কবে থেকে? আলু ভাজি তোমার পছন্দের নাস্তা। আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাকড়ি দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোস্ট করে দিই খালু। 2 মিনিট, একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহম্মদ। চা পড়াটাই আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খুসার উপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে 8খানা রুটি সে শেষ করেছে। সেই সময়ে সামিয়ার কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন, ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার কথার উপর বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহম্মদ। টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহম্মদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না, এটা নাস্তার টেবিল। অন্যবারের মানুষের সামনে এসব কি ধরনের অদ্ভুত আচরণ? অন্যবারের মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়ে ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি দীর্ঘশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৈরথ্য সৃষ্টি থাকে, তবে করজোরে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছুই করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা না হয় খালু, আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহম্মদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন। তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে, এইটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলের আড়াল হয়ে গেলেন। আহম্মদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে গিয়ে মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে, তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছে হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেওয়া, তবে এই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই দেখল ভেতরে ঢুকছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথন ব্যস্ত থাকার বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকের জিন্সের ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভিতরে ঢুকে যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি 2 হাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁটজোড়া হালকা ফাঁক করা। সেই থেকে লালারস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসল সাইবান। লাইফ তো তোরই পুটলা, খাওয়া, কাদা, হাগুমুতু, ঘুম, সার্কেল ইন গ্রোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরের টং ট্যাপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আদ্রেলা নীলের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘণ্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তলে ঝুলিয়ে বাথরুমের কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বুঝে যাচ্ছে। সাইবান এই মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না যে ছুটতে ছুটতে এসেছেন?
বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তবোধ শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যানহোলে পড়েছ। এমন গালকপ্প আমায় বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু নয়, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ডয়ার থেকে ফার্স্ট এইড কিট নিয়ে এসে বসল। সাইবান ভ্রু তুলে বিস্ময় নিয়ে রমণের কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। কেউ ঘুষি মেরেছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে, না চাইতেও। চোখজোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে দিতে নিয়ে সে ফিসফিস করল, মারামারি করেছ তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে শিশিয়ে উঠল সাইবান। মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না, শুক লাগছে। চাপ দিন, আরও জোরে চেপে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আনুখানিকটা কাছে ঝুঁকিয়ে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর জন্য। সাইবানের শির দ্বারা বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভেতর নিউরনে নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করল ইরামকে ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছুর খেয়াল নেই। সে এক মনে নিজের কাজ করছে। ঘাড় থেকে সাইবানের বুকের দিকটার কাছে নেমে এলো সে। টং টেপের চিকন স্ট্রেপটা শক্তিশালী কাঁধের উপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করল ত্বক। হার্টের উপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলো ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ নয় আলাদিন। ভদ্রঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতরে হাসল সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করেই অজান্তেই তুলো খানিকটা জোরে চেপে দিয়ে ফুদিয়ে বলে উঠল, হাজবেন্ডের জন্য চিন্তা করা বুঝি বারণ? মাদারফা। অস্পষ্ট এক অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট গলে। ইরাম বুঝতেও পারল না কি ঘটেছে। নিজের কোমরে একটা হ্যাচকা টান খেল। তার শরীরটা আছড়ে পড়ল বিছানার উপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালু শরীরটা তার উপরে উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই ইরামের হাঁটু চাপা দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপরে ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠুটজোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী নিঃশ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নসপিন জলজল করছে। বস্তুটা এত কেন টানছে বুঝার আগেই সাইবান ঝুঁকে সেই নসপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়ল না। তার গলায় সাইবানের হাত আরেকটু শক্ত করে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জলজলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করে বলল, কল মি হাজব্যান্ড এগেইন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদটা ঘুরিয়ে আনব। এমন পিশাচকে জাগাবেন না।
যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। আলাদিন, মাঝে মাঝে তুমি এমন কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধাদ্বন্দ্ব হয়ে গলার ভেতরে আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে দেখছে তার উপরে ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বলি শুনে সাইবান তার গলার পাশে পালস বরাবর আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি আমি তুমি আমাকে। জমে গেল সাইবান আর ইরাম উভয়ে। ক্রিবে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করেই চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট হাত পা ছুঁড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃমস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দুলাতে লাগল। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেট ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অব্দি ইরাম শুয়েছিল। চাদর মুঠো পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুচকে বিড়বিড় করে নিজেকে নিজেই বোঝাতে লাগলো, কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। পুটলাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না। পুটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল। সেটা কোনোভাবেই নিজের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজেই মনে মনে খানিক অভিসম্বোধ করে এখন ম্রিয়মান হয়ে আসা ইজানকে বিছানার উপর হয়ে থাকা সাইবানের পাশে রাখল সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট। থ হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরই তার করুণ চোখ জোড়া এসে পড়ল ইজানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় নিয়ে তাকিয়ে খপ করে ইজানের গলায় হাত রাখল সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুখানা আঙুলের সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা এই 2 ইঞ্চির, আর সাইবানের বাজার্স 69 ইঞ্চির। তোর ভুকালো কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙে উঠল ইজান। ছোট্ট শিশুটি ভ্রু এমনভাবে কুচকে এলো যেন পিতার উপর যার পণ্যায় বিরক্ত সে। আই চুপ, চোখ পাকাস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনা পরিশ্রমে হওয়া বাপ। বুঝতে হবে মামা, এমনিতেই কল্লার শক্তি দেখিয়ে আমায় দুনিয়ায় নাড়িয়ে ফেলেছিস। আই চুপ। ঠাস। সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখেই আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি হয়েছে এইমাত্র। ইজেনের ছোট্ট হাতটা সজোরে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুঁড়ে ইজান লাফিয়ে উঠল। ইউ লিটিল পিচ অফ শিট, আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুটতে আরম্ভ করল ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার সময় নেই তার। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়িভাজ। এই যে আম্মু এসে পড়েছে কুচুপু। পিতাপুত্রের টি-20 মাঝেই রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার 2 হাত তোলা উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠো করে রাখা। দুজনেই থমকে গেল। ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু।
ইজান ওই সর্বপ্রথম নিজের আধ লাথিটা পূর্ণ করে সাইবানের গালে চটিয়ে কেঁদে উঠল। ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল, দ্রুত ফিটেটা মুখে দিয়ে দুলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো ততক্ষণ। চুকচুক করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনই নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোটলাকে দেওয়া অতি জরুরি হতো। শালায় একটা ডিরেক্টর। এতক্ষণ না হাসলেও এবার আর হাসি রুখতে পারল না ইরাম। হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেওয়া আর বাঘিতে কুমিরে এক ঘাটে জল খাওয়া একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছু বলল না। এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে যেহেতু একটা ক্যাজুয়াল টি শার্ট আর ঝোলা ট্রাউজার পরেছে। ডাফল ব্যাগ শেষবারের মতো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময়ে রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডের ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করল রমণী। তার কিছু টাকা দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্ত সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু টাকার ব্যাপারটা তুললেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি। এমনিতেই তার জন্য অনেক করেছে এই বাড়ির মানুষগুলো। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখা অবস্থায় দিয়ে দিয়েছে। এটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করছে ভাবছে ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি, অনেক কিছু ভাবল সে। শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেসে ফেলুন, আমার তাড়া আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় নষ্ট করল না, বলেই উঠল, আমার কিছু টাকার দরকার। একটা কম্পিউটার কোর্স করতে চাচ্ছি। শুনেছি 2 মাসের কোর্স ফি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ভ্রু তুলতেই তার আইব্রো পিয়ার্সিং জ্বলজ্বল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্কশিট ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় প্রস্তুতি নিয়ে রেখেছিল যে একটা বেশ লম্বা চওড়া বিশ্লেষণ করবে। কেন এই কাজ করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলে তাকে লড়াই করতে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞেস করল না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনল। গুনেও দেখল না কত আছে। সরাসরি ইরামের হাতে ধরিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখল। ইরাম অবশ্য গুনে দেখল, 8টা 1,000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে, বলে সাইবান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে। না, লাগলে আবার চাইব। আপাতত ঋণই করো না, টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, তোমার উঠানের গাছে ধরে না। ইরাম এগোলো। বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেল সাইবানের হাতে। সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে সে বান্দা তীর্যক হেসে জানালো, ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ মাই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢুক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুজে দিল সে।
তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশমাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে। লক্ষ্মী বউয়ের মতো যখন যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে দেওয়ার দায়িত্ব আমার। ওরে বাপরে, এই এমন জামাই আমার একটা দরকার। কি লাগবে এমন জামাই তোমাদের? এনিওয়ে, ইরামের ঠুরজোড়া ফাঁক হয়ে রইল। সম্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন জানে দৃষ্টি ফেরাতে পারল না নিচের। সাইবান তার চোখের দিকে তাকালো। তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্পষ্ট সুরে বলল, খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসব। ট্রাই নট টু মিস মি টু মাচ, মাই প্রেশিয়াস। আর দাঁড়ালো না সাইবান। নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতন। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলে গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়, অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার মস্তিষ্ক বুঝতে পারল না। পরদিন, গতকাল সিলেটের শো শেষ করতে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার, ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেওয়া, চুলগুলো বেনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়েই বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, সেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগে সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউই এখনও নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবল ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকে একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধার থেকে টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল, অ্যারাবিয়ান ডেজ। একটি চ্যানেল ভেসে উঠল। মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্ট, এমভি। সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখল। ভাইরাল একটা গান, গত বছর টিভি চ্যানেলে আর এদিকে সেদিকে বেশ শোনা হয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে, বেশ অ্যাস্থেটিক কায়দায়। ভিডিওতে দেখানো ভবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে। সেখানে অভিনয় করছে সাইবান নিজে। একটি তরুণী মেয়েও রয়েছে। তরুণের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডেসক্রিপশনে গেল। সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসাবেও কাজ করে এটা জানা ছিল না ইরামের। সুগন্ধা গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেরকার একটি পোস্ট চোখে আটকে গেল ইরামের। তেমন কিছু না, সেরফ একটা ছবি। কিন্তু সেরফ একটা ছবি যেন রমণের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটি মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদম শরীর, শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছায়া আলো আধারিতে ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটা লজ্জা পেয়ে গেল। স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট, লুক অ্যাট দোজ ব্রোস্ট, অরা ফ্রামিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হা করে তাকিয়ে রইল। ভাষার আগামাথা কিছুতেই বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবুও। ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না।
আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেওয়া এক তরুণীর ছবি। এত বড় ধামরি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি। বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করল ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করল সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছুই নয়, তবে ইরামের কেন জানি রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হসপিটালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দস্তর বাইরের পোশাকে তৈরি হতে দেখে সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহম্মদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরের কাজ করার মতো নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুতে চুনকালি না মাখলেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতে থমকে গেল ইরাম। হতবম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহম্মদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন। মানে কি আহম্মদ? ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে কোনো কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তাচ্ছিলের হাসি হাসলেন। ও তো আর ডাক্তার নয়। মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাওজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢুকাবে ততই মঙ্গল তোমাদের। এই বেড়া কি চায়? এই বেড়াই দেখি ঝামেলা করবে এখন। এই বেড়া মানুষের ঝামেলা পছন্দ লাগে না। কই মেয়ে মানুষ হবে রিনা খান, শাশুড়িটা হবে রিনা খান, শাশুড়িটা রিনা খান হয়ে বউদেরকে জ্বালাবে, তা না শ্বশুর হয়ে গেছে কি ওগুলো কি বলে, মিশা সদাগর না কি কি বলবে ওনাকে? মিশা সদাগর নাকি আরও কি কি জানি ভিলেন, ওনাদের ডনমন ভুলে গেছি আমি। যাই হোক, আর তোমরা মেয়েরা, তোমাদেরকে বলছি অ্যারাবিয়ান ডেইজ যাও ইউটিউবে সার্চ করে দেখো আলাদিনের সাবস্ক্রাইবার কত। আমার এত এত সাবস্ক্রাইবার, যাও গিয়ে আরও বাড়াও। আলাদিনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে ফেলো, তাকে ফলো করো। দেখেছো কত মিলিয়ন ভিউ আলাদিনের, আমাদের জনপ্রিয় আলাদিন। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 14তম পর্ব। আজকে অনেক বড় পর্ব ছিল। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। ধন্যবাদ।